ओम नमः श्री ज्योतिराजाय विवेकानंद शूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। রামকৃষ্ণ মঠ কুচবিহার এই কেন্দ্রের অধ্যক্ষ মহারাজ স্বামী বিজ্ঞানন্দ মহারাজকে আমার ঘনিষ্ঠ প্রণাম। মঞ্চে উপস্থিত মহারাজগণদের প্রতি প্রণাম, ব্রহ্মচারীকে নমস্কার, আর সামনে ছাত্রছাত্রীদের জন্য অসীম ভালোবাসা। বিষয়বস্তুটা হচ্ছে স্বামীজির উপর বলা, সাবজেক্টটা হচ্ছে ভারত প্রেমিক বিবেকানন্দ। এখন প্রেম শব্দের অর্থ কিন্তু খুব সুন্দর, সেটি হচ্ছে প্রতিদানে কিছু না চেয়ে জীবনে সর্বস্ব দিয়ে দেওয়াটাই হচ্ছে প্রেম। যদি সত্যিকারের আমরা এরকম প্রেম দেখতে চাই, তাহলে আমরা কয়েকজন সাধকের কথা বা সাধিকার কথা ভাবতে পারি। তার মধ্যে মীরাবাই একজন। তিনি রাজ পরিবারে ছিলেন, কৃষ্ণের প্রতি প্রেম আকর্ষণ, তিনি চলে গেলেন, সারা জীবন দিলেন ভগবানকে উপলব্ধি করার জন্য। ঠিক সেই রকম যদি ভাবি, তাহলে স্বামী বিবেকানন্দ একাধারে সন্ন্যাসী। সন্ন্যাসীর বিষয়বস্তু হয় তার গুরু প্রদর্শিত পথ, অর্থাৎ ইষ্টকে নিজ জীবনে অনুভব করা, বোধে বোধ করা। যদি জ্ঞানযোগের নিরিখে বলা হয়, তখন বলা হবে বিচার অবলম্বনে বোধে বোধ চৈতন্য সত্তা তত্ত্বমসি, এইরকম। তো সেই রকম একজন সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ, তিনি ভারত প্রেমিক হলেন। শুধু ভারত প্রেমিক হলেন না, তিনি নিজেই বলছেন, আই অ্যাম কনডেন্স ইন্ডিয়া, আমি ভারতবর্ষের ঘনীভূত রূপ। একটা দেশ, একটা সংস্কৃতি, একটা ব্যক্তি জীবনের ঘনীভূত রূপ হতে পারে, তাহলে সেই ব্যক্তিকে সেই দেশের জন্য কত ভাবতে হবে। আমাদের বলা হয়, যেটি পর্যায়ক্রমে আমরা দেখব, স্বামীজির ভারতবর্ষের প্রতি এরকম ভালোবাসা কী করে তৈরি হলো, যে ভালোবাসার জন্য তিনি এরকম স্বদেশ মন্ত্র, এটি তিনি লিখলেন। স্বদেশ মন্ত্র হচ্ছে তার বহিঃপ্রকাশ, সব কিছু মিলে বহিঃপ্রকাশ স্বদেশ মন্ত্র। স্বামী বিবেকানন্দের এই ভারতবর্ষকে দেখার জন্য এবং ভারতবর্ষকে জগৎ সমক্ষে স্থাপন করার জন্য, জগৎ সমক্ষে স্থাপন কখন করলেন না, চিকাগো ধর্ম মহাসভায় তিনি যখন তার বক্তব্য রাখলেন, তারপরে হিন্দু ধর্ম যেন নতুনভাবে প্রতিষ্ঠা পেল, বা ভারতবর্ষ বলে একটি দেশ আছে, সারা বিশ্বের কাছে সেটি প্রকাশ পেল। সেই ভারতবর্ষকে কিভাবে দেখছেন, শ্রীরামকৃষ্ণের জীবদ্দশাতেই তখন নরেন্দ্রনাথ কয়েকবার এই রকম ভারত ভ্রমণে বেরিয়েছেন, অল্প, কিন্তু ঠিকভাবে ভারতবর্ষকে দেখার সুযোগ হলো শ্রীরামকৃষ্ণের এই মহাসমাধি লাভ করার পর। অর্থাৎ স্বামীজির কোনো এক সময় 1887 সালের কোনো একটি সময় ঠাকুরের শরীর গিয়েছে 1886 অগস্টে, অর্থাৎ ঠিক প্রায় 1 বছর কাছাকাছি পরে, সেখান থেকে শুরু করে 1893 সালের 31শে মে, এটি খেয়াল রাখবো, স্বামীজি বিদেশে যাচ্ছেন, চিকাগোয় যাচ্ছেন, চিকাগোর পথে 31শে মে বোম্বাই থেকে শুরু করলেন, রওনা দিলেন। তার আগে পর্যন্ত ভারতবর্ষকে দেখা। এইবার সেই ভারতবর্ষকে যেমন দেখেছেন, সেই তত্ত্বটা কীরকমভাবে যত দিন যাচ্ছে অনুভব করছেন, ফিরে আসছেন। কখন? 15ই জানুয়ারি 1897। তাহলে মাঝখানে বেশ কিছুদিন তিনি বিদেশে ছিলেন, আমেরিকা, ইউরোপ, এরকম বিভিন্নভাবে ভারতবর্ষের এই তত্ত্ব, ভারতবর্ষের বেদান্ত, মানুষের সত্যিকারের যে দেবত্ব আছে আর বিকাশ, সেসব বললেন। বলে ফিরছেন কোথায় না, প্রথমে শ্রীলঙ্কার কলম্বো, একটা বইয়ের নাম হচ্ছে কলম্বো টু আলমোড়া, লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া।
কলম্বোয় এসে শ্রীলঙ্কা এলেন 15ই জানুয়ারি 1897, আলমোড়াতে এসে শেষ করছেন 19শে জুন 1897। দীর্ঘ বেশ কিছু লেকচার দিয়েছেন। বাংলায় বইটা হচ্ছে ভারতে বিবেকানন্দ। তাহলে ভারতবর্ষের স্বামীজি কী করতেন? বলা হয় স্বামীজির ভাবনা হচ্ছে দুমুখ ছুরি, মানে যেরকম সার্জন নাইফের মতো। ডাক্তারের ছুরিটা কি করে না, ডাক্তারের ছুরিটা কাটে, কিন্তু কিসের জন্য কাটে? মানুষকে সুস্থ করার জন্য। ঠিক সেই রকম তিনি পাশ্চাত্যে তাদের দেশের মানুষ কিভাবে আরও ভালো থাকতে পারে, মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ আর সর্বোত্তম বিকাশ, শুধু জাগতিক বিকাশ হলে হবে না, ভারতবর্ষের মধ্যেও সেরকম আধ্যাত্মিকতা রয়েছে, তার মধ্যে আবার সেই পাশ্চাত্যের ভাবগুলো নিয়ে আসতে হবে যাতে এই জীবনটা ঠিক ঠিক চলে। প্রাচ্য এবং পাশ্চাত্যের সমন্বয় সাধন করার চেষ্টা করছেন। ভারতবর্ষের যত ভালো দিকগুলো আছে তিনি তুলে ধরলেন পাশ্চাত্যে, পাশ্চাত্যের যত ভালো দিক আছে তুলে ধরলেন ভারতবর্ষে। এই সমন্বয় করার চেষ্টা করছেন এবং সব কিছুর মূলে তিনি যেটা চাইছেন সেটি হচ্ছে আমাদের দুর্বলতা। আমাদের প্রথম কি করে মানুষের মধ্যে, যখন মানুষ দুর্বল হয়ে যায় তখন সে হয় নিজেকে গুটিয়ে নেবে বা নিজে আঘাত করবে। আমরা ভয় পেলে কি করি? হয় লুকিয়ে পড়ি, আবার ভয় পেলে পরে সাপ যেমন দংশন করে, দুটোই করতে পারি। কিন্তু যখন শক্তি অর্জন করবে তখনই একমাত্র প্রেম দেখাতে পারবে। স্বামীজি একটা সুন্দর করে গল্প বলেছেন। গল্পটা হচ্ছে, বলছেন কতগুলো মেয়ে চলেছে, তাদের হাতে একটা ছোট্ট শিশুকে দিয়ে দেওয়া হলো। তখন যদি তাকে শিকারি কুকুরগুলো দৌড়ে আসে তখন কি তারা ওই শিশু সন্তানটাকে ফেলে দেবে না শিশু সন্তানটাকে রক্ষা করবে? বলছেন শিশু সন্তানটাকে রক্ষা করবে বলেই তারা ওই শিকারি কুকুরদের উপর ঝাঁপিয়ে পড়বে। তাহলে ভালোবাসাটা প্রথম দরকার। ঠিক সেই রকম ভারতবর্ষের এই দেশের প্রতি যদি ঠিক ঠিক ভালোবাসা আসে তাহলেই আমরা তার জন্য সব কিছু ত্যাগ স্বীকার করতে সক্ষম হব। এরপরে আবার স্বামীজি এই নর্থ ইন্ডিয়া, বিশেষ করে অমরনাথ, ক্ষীরভবানী, এইরকম সব হিমালয় এরকম ঘুরেছেন। সঙ্গে নিবেদিতা ছিল। সেটা হচ্ছে 11ই মে 1898 পর থেকে বেশ কিছুদিন ধরে। তো এই যে ভারতবর্ষ ঘুরছেন, ভারতবর্ষে ঘুরে তিনি শুধুই কি এই প্রবজ্জা মানে ঘুরে ঘুরে বেড়ানো, এরকম একটা সংস্কৃত একটা শ্লোক আছে, বলা হয় যৎ অহরেব বিরজেত তৎ অহরেব প্রবজ্জেত। যখনই আমার মনে হবে সংসার থেকে আমি বেরিয়ে আসতে পারি তখন আমি প্রবজ্জায় যাব, মানে ভ্রমণ করবো, শুধু নয় ঈশ্বর অন্বেষণে ভ্রমণ করব। আর এখানে হচ্ছে ভ্রমণ করব গোটা ভারতবর্ষ ভ্রমণ করতে গিয়ে আমি শিক্ষা লাভ করব, ভারতবর্ষের কী কী শিক্ষা আছে। তো এরকম শিক্ষার কতকগুলো ঘটনা স্বামীজির জীবনে, যেটি দেখে বুঝতে পারি স্বামীজির এই তত্ত্ব কথাগুলো এটা কি স্বামীজির নিজের না তিনি পাচ্ছেন কোথা থেকে। তো আমরা দেখি স্বামীজি বারাণসীতে গিয়েছেন, দুর্গা মন্দিরে চলেছেন। কতকগুলো যেই বাঁদর আছে, বাঁদরগুলো স্বামীজির পিছনে পড়েছে। স্বামীজি যত দৌড়াচ্ছেন বাঁদরগুলো তার পিছনে দৌড়াচ্ছেন। তখন একজন বৃদ্ধ সাধু বলছেন যে বাঁদরগুলোর সম্মুখে রুখে দাঁড়াও, তাহলেই বাঁদরটা ভয় পাবে। স্বামীজি বলছেন ফেস দ্য ব্রুট, মানে মোকাবিলা করতে হবে, সাহস অবলম্বন করতে হবে, আমাদের বিপদ আমাকেই সামলাতে হবে। তাহলে বাঁদর যে চলে আসছিল তার সেখান থেকে কি পেলেন, যে সব সময় আমরা যেমন ভয়ে পালাতে চাই না, সেটাকে ফেস করতে হবে। তাহলে সেটি শিক্ষা পেলেন ওরকম একজন বৃদ্ধ সাধুর কাছে। এবার আমরা স্বামীজির সবসময় জ্ঞানের কথা বলতেন, কর্মের কথা বলতেন। তিনি বলতেন এই হেড, হ্যান্ড, হার্ট, এসব সবগুলোর বিকাশের কথা বলতেন। কিন্তু সবগুলো মিলে কি করবে? একটা সুস্থ মানুষ তৈরি করবে, যার মধ্যে মনুষ্যত্ব বোধ তৈরি হবে। আচ্ছা, সেই বোধটা স্বামীজির নিজের মধ্যে কতদূর তৈরি হয়েছিল যে তিনি এরকম বলছেন না, মূর্খ ভারতবাসী